মনীষী আমাদের চলচ্চিত্র জগতের প্রখ্যাত এবং বাংলাদেশের প্রথম তৎকালীন পূর্ববঙ্গ এবং বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র নির্মাতা জনাব আব্দুল জব্বার খান। তার উপর আজকে আমাদের একটি প্রবন্ধ পাঠ, আলোচনা এবং চলচ্চিত্র প্রদর্শনী হবে। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নওশাদ হায়াত খান, আমাদের উক্ত প্রবন্ধের প্রাবন্ধিক জনাব শাহিন মাহমুদ এবং আমাদের দুজন আলোচক, ওনারা খুব কাছেই আছেন। খুব দ্রুততম সময়ের মধ্যে ওনারা চলে আসবেন। তো আমি প্রথমেই আমাদের সম্মানিত সভাপতি এবং প্রাবন্ধিককে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের আলোচক রোমানা ইসলামকে বিনীত অনুরোধ জানাচ্ছি অতিথি আসন গ্রহণ করার জন্য। প্রায় 12 পাতার মতো একটা প্রবন্ধ লিখেছি। তো 12 পাতা কেন, আর এরকম 1200 পাতা লিখলেও আসলে ওনার সম্পর্কে লেখা শেষ হবে না। আমি যদি বলি ব্যক্তি আব্দুল জব্বার খান, আমি যদি বলি নাট্য ব্যক্তিত্ব আব্দুল জব্বার খান, আমি যদি বলি চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল জব্বার খান, সমাজসেবক আব্দুল জব্বার খান, শিক্ষানুরাগী আব্দুল জব্বার খান, সংগঠক আব্দুল জব্বার খান, মানে অনেক ক্ষেত্র, অনেক কথা, অনেক লেখা, অনেক কিছু বলার আছে। এগুলা বলতে গেলে আসলে রাত পার হয়ে যাবে, কিন্তু ওনার সম্পর্কে বলা শেষ হবে না। যাই হোক, আমি এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমি ওনার যেই চলচ্চিত্রগুলো রয়েছে, প্রত্যেকটি চলচ্চিত্রের একটা সংক্ষিপ্ত আলোচনা, একটু গল্প সংক্ষেপ, একটু বিশ্লেষণ, একটু আলোচনা সমালোচনা, এই বিষয়গুলো নিয়ে এসেছি যাতে ওনার চলচ্চিত্রগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেতে পারেন। ওনার মানে আমাদের একটা সৌভাগ্য যে ওনার সবগুলো চলচ্চিত্রই আসলে আমাদের কাছে সংগ্রহে আছে। আমাদের কাছে বলতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আছে, মানে আমাদের দেশে আছে। কারণ অনেক বিখ্যাত ছবি আছে যেগুলোর, অনেক বিখ্যাত চলচ্চিত্র আছে যেগুলোর কোনো অস্তিত্ব নাই। বাট ওনার প্রত্যেকটা একেবারে মুখোমুখোশ থেকে শুরু করে ওনার সর্বশেষ চলচ্চিত্র যেটা খেলাঘর, এই পর্যন্ত প্রত্যেকটা চলচ্চিত্রই সংগ্রহে আছে। ইচ্ছে করলেই আমরা সেগুলো দেখতে পারি, যে কোনো সময় চাইলে আমরা দেখে নিতে পারি। আর ওনার উপরে দুটো বই আছে। একটা হচ্ছে শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে মুখোমুখোশের ছেঁড়া পাতা। সেখানে শুধু মুখোমুখোশ নিয়ে ওনার যে সংগ্রাম, ওনার যে স্ট্রাগল, ওনার যে মানে কি বলবো, মানে যুদ্ধ, সেটা সেই যে একটা কর্মযোগ্য, সেই বিষয়টা পুরোপুরি আছে সেই মুখোমুখোশের ছেঁড়া পাতা বইটিতে। আর আরেকটি বই আছে আব্দুল জব্বার খানের জীবনের উপরে, আব্দুল জব্বার খানের জীবনী গ্রন্থমালা, যেটা বাংলা একাডেমি থেকে বের হয়েছে। ওটার মধ্যে একেবারে ওনার জীবনী এবং ওনার চলচ্চিত্র সব কিছুই রয়েছে। আরও একটা বই আছে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাস, যেটা অনুপম হায়াত লিখেছেন, এটা এফডিসি থেকে প্রকাশিত হয়েছিল, কিন্তু ওই বইটা আসলে এখন আর পাওয়া যায় না। এগুলো একমাত্র যাদের কাছে ব্যক্তিগতভাবে সংগ্রহে আছে, শুধু তাদের কাছেই আছে, এছাড়া ওটার বাজারে পাওয়া যায় না কিনতে। যাই হোক, আমি আমার প্রবন্ধ শুরু করি। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক কাহিনী চিত্রের নির্মাতা। পৈতৃক ভিটা মুন্সিগঞ্জে, তবে শৈশব কাটে আসামের ধুবড়িতে। সেখানে তার বাবা কাপড়ের ব্যবসা করতেন। সেখানেই শৈশবে তিনি ভর্তি হন স্কুলে। কিশোর বয়সে ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে। ভারতীয় চলচ্চিত্রের রাজপুত্র বলে খ্যাত প্রমথেশ বড়ুয়া পরিচালিত নাটক সহ আরও অনেক নাটকে তিনি অভিনয় করে খ্যাতি অর্জন করেন। আসামে থাকাকালীন তিনি পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন। দেশ বিভাগের পর 1948 সালে ঢাকায় এসে সংগঠিত করেন কমলাপুর ড্রামাটিক অ্যাসোসিয়েশন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের চলচ্চিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্বদের সংস্পর্শে বৃদ্ধ হয়েছেন। বাংলাদেশে তিনিই প্রথম লিউ ক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট, চলচ্চিত্র বহির্ভূত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক নানা সংগঠন প্রতিষ্ঠায় এবং কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন ও নেতৃত্ব দেন। 1953 সালে ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে পরিসংখ্যান বিভাগের পরিচালক ডক্টর সাদেক আয়োজিত চলচ্চিত্র নির্মাণ বিষয়ক একটি সভায় অত্র অঞ্চলের আবহাওয়া চলচ্চিত্র নির্মাণের উপযোগী নয়, এই বিতর্কে জড়িয়ে পড়েন আব্দুল জব্বার খান এবং দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, ইফ নোবডি মেক্স এ ফিল্ম উইদিন এ ইয়ার, জব্বার খান উইল প্রডিউস দ্য ফার্স্ট ফিল্ম। এর ফলশ্রুতিতে 1956 সালের 3 আগস্ট তৎকালীন পূর্ব বাংলার মানুষ বিস্ময় ভরে দেখল এতদাঞ্চলের পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র মুখোমুখোশ।
তবে কথাটা যত সহজে লেখা হলো, কাজটা মোটেই তত সহজ ছিল না। ঢাকা এবং কলকাতায় প্রি প্রোডাকশন, ঢাকায় শুটিং, লাহোরে পোস্ট প্রোডাকশন, অতঃপর মুকুল প্রেক্ষাগৃহে মুক্তি, এটা একটা অনেক বড় কর্মযজ্ঞ ছিল। এরকম একটি চ্যালেঞ্জের সফল পুরুষ, একটি দেশের চলচ্চিত্র শিল্পের স্বপ্নদ্রষ্টা, একটি ইতিহাসের পথিকৃৎ এবং স্রষ্টা আব্দুল জব্বার খান। আমি চলচ্চিত্রাঙ্গনের একজন খুব ক্ষুদ্র কর্মী। 1988 সাল থেকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি কৌশল হাতে কলমে আয়ত্ত করার চেষ্টা করছি। সিডাব সহকারী চলচ্চিত্র পরিচালকের একটি সংগঠন, এফডিসির অভ্যন্তরে এর অফিস। আমি এর একজন সদস্য ছিলাম। 1993 সালে নির্বাচনের মাধ্যমে সিডাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ার পর একটি সুভিনির প্রকাশের সিদ্ধান্ত হয়। আরও সিদ্ধান্ত হয় সুভিনিয়ারে আব্দুল জব্বার খানের একটি লেখা ছাপা হবে এবং সেই লেখাটি সংগ্রহের দায়িত্ব পড়ে আমার উপর। দায়িত্ব পেয়ে আমি টেলিফোনে যোগাযোগ করি জনাব জব্বার খানের সাথে। তিনি আমার অভিপ্রায় শোনেন এবং কয়েকদিন পর আবার যোগাযোগ করতে বলেন। যথারীতি কয়েকদিন পর আবার তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আপনাদের লেখাটা রেডি হয়েছে, একটু কষ্ট করে এসে নিয়ে যেতে হবে। আমাকে বাসার ঠিকানা দিলেন। যথাসময়ে আমি তার 13 নম্বর ঠাকুরপাড়া মায়া কানুরের বাসায় পৌঁছালাম। সময় তখন সন্ধ্যা। বাসায় গিয়ে পরিচয় দিতেই পরিচারিকা সসম্মানে বসতে দিলেন। মাগরিবের নামাজ শেষ করে তিনি এলেন। কুশলাদি বিনিময়ের পর কিছুক্ষণ কথাবার্তা হলো। তখন তিনি একেবারেই অবসর জীবনযাপন করছেন। চলচ্চিত্রের ব্যাপারে একেবারেই হিম নিরুত্তাপ মনে হলো তাকে। সহস্তে লিখিত সুভিনিয়ারের লেখাটা দিলেন। লেখাটা নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে এলাম। আমি তখনও তার সম্পর্কে তেমন কিছু জানি না, শুধু এইটুকু জানি তিনি এদেশের প্রথম চিত্র পরিচালক, ব্যাস, এর বেশি কিছু নয়। এখন তার সম্পর্কে অনেক কিছু জানি, তাকে নিয়ে গবেষণা করছি। গবেষণা করতে গিয়ে আরও অনেক কিছু জেনেছি, প্রতিনিয়ত জানছি, বিস্মিত হচ্ছি। আজ আমি গর্বিত তার মতো বিরল ব্যক্তিত্বের সাথে আমার একবার দেখা হয়েছে। নানামুখী প্রতিভার অধিকারী আব্দুল জব্বার খানের জীবন ছিল কর্মময়, ঘটনাবহুল ও বর্ণাঢ্য। তিনি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে 1941 সালে যোগ দেন পিডব্লিউডিতে। তারপর চাকরি ছেড়ে ব্যবসা, ব্যবসা ছেড়ে আবার চাকরি এবং আবারও চাকরি ছেড়ে ব্যবসা, কন্ট্রাক্টারি ইত্যাদি। রাজনীতিতে জড়িত হন, কিন্তু জড়িয়ে থাকেননি বেশি দিন, বরং নাটকের সঙ্গে জড়িয়েছেন নিজেকে এবং নাটকের সূত্র ধরেই একসময় নিজেকে জড়িয়ে ফেলেন চলচ্চিত্রের সাথেও। এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশ নির্মাণ করে চলচ্চিত্রের স্বর্ণালী ইতিহাসে পথিকৃতের মর্যাদা লাভ করেন। 1955 সালের 3 আগস্ট মুখোমুখোশ চলচ্চিত্রের 1995 সালের 3 আগস্ট মুখোমুখোশ চলচ্চিত্রের মুক্তি দিবস উপলক্ষে ঢাকা ফিল্ম ক্লাব ধানমন্ডিস্থ রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রিন্ট সংগ্রহ করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে। এই প্রিন্টটি 1981 সালে আব্দুল জব্বার খান স্বহস্তে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে হস্তান্তর করেন, প্রশিক্ষণার্থী ও ভবিষ্যৎ প্রজন্মের চলচ্চিত্রানুরাগীদের জন্য। সেখানেই চলচ্চিত্রটি আমি প্রথম দেখি। দ্বিতীয়বার দেখলাম আব্দুল জব্বার খানকে নিয়ে গবেষণা করতে গিয়ে। দেখলাম, আপ্লুত হলাম। ছবি দেখা তো নয়, যেন আপাদমস্তক ইতিহাসকে দেখা। গল্পের সারবস্তু সংবাদপত্রে প্রকাশিত একটি ডাকাতির খবর থেকে নেয়া। এই সংবাদ অবলম্বনে আব্দুল জব্বার খান প্রথমে ডাকাত শিরোনামে নাটক রচনা করেন, পরে চলচ্চিত্র নির্মাণ করেন এবং মুখোমুখোশ নামে মুক্তি দেন। এ ব্যাপারে 1986 সালে মুখোমুখোশের 30 বছর পূর্তি উপলক্ষে সালাউদ্দিন মাহমুদ খসরু সম্পাদনায় সিনেপল ফিল্ম সোসাইটি কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থে ইনাম আহমেদ লিখেছেন, জব্বার সাহেব ওর এক আত্মীয় জনৈক পুলিশ ইন্সপেক্টরের কাছে এক ডাকাতের জীবনের নানা ঘটনা শুনে একখানা নাটক রচনা করেন এবং নাম দেন শমশের ডাকাত। পরে নামকরণ করা হয় ডাকাত এবং আরও পরে মুখোমুখোশ নামে চলচ্চিত্র। ছোটবেলায় ডালিম কুমারের গল্প শুনেছি। রূপকথার ডালিম কুমার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে 7 সমুদ্রে 13 নদী পার হয়ে এসে পাতালপুরী থেকে সোনার কাঠি রূপার কাঠির স্পর্শে রাজকুমারীর ঘুম ভাঙিয়ে প্রেতপুরীর ভূতদের ধ্বংস করে রাজকুমারীকে জয় করে নিজ দেশে ফিরে আসে। অনেকটা সেই রকমই, যেখানে কোনো স্টুডিও নেই, মুভি ক্যামেরা নেই, ল্যাবরেটরি নেই, নেই কোনো এডিটিং ব্যবস্থা। এত সব নেইয়ের মাঝে আব্দুল জব্বার খান একটি চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য শুধুমাত্র আত্মবিশ্বাস আর দেশপ্রেমের উপর ভর করে বহু চড়াই উতরাই পেরিয়ে নির্মাণ করলেন মুখোমুখোশ।
মুক্তি পেল 1953 সালে 3 আগস্ট। সূচিত হলো এদেশে চলচ্চিত্র নির্মাণের এক নতুন স্বর্ণালী ইতিহাসের। চলচ্চিত্র নির্মাণ তো নয়, এ যেন যুদ্ধ জয় করা, যেন পাথরের বুকে ফুল ফোটানো। তাই বলছি, সীমার মাঝে অসীম তুমি, জয় তু আব্দুল জব্বার খান। চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম জানান, আব্দুল জব্বার খান ছিলেন রুচিশীল বাণিজ্যিক চলচ্চিত্রের নির্মাতা। তিনি প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি ইকবাল ফিল্মসের অধীনে মাসিক চুক্তিতে বেতনভুক্ত শিল্পী কলাকুশলী নিয়োগ দিয়েছিলেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন, সাইফুদ্দিন এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন রাজ্জাক। আব্দুল জব্বার খানের সাথে শিল্পী কলাকুশলীদের শুধুমাত্র কাজের সম্পর্ক নয়, কাজের বাইরেও সম্পর্ক ছিল ব্যক্তিগত ও পারিবারিক। জব্বার সাহেবের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে তিনি শিল্পী কলাকুশলীদেরকে নিমন্ত্রণ করতে ভুলতেন না। ফলে কাজ না থাকলেও শিল্পী কলাকুশলীদের সাথে তার যোগাযোগ ছিল সার্বক্ষণিক। ওনার বাড়িটা ছিল শিল্পীদের মিলন কেন্দ্র। আব্দুল জব্বার খান তার জীবন বৃত্তান্তে মৃত্যু সম্পর্কে লিখেছেন, নির্দিষ্ট স্থানে এবং ক্ষণে মৃত্যুবরণ করে মানুষ, কিন্তু কোনো মানুষই জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। তারাই সচেতন মানুষ যারা প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। পার্থিব ভোগ লালসায় মানুষ সঞ্চয়ে ব্যস্ত থাকে বেশি। ভালো হতো যদি পারলৌকিক সঞ্চয়েও তারা মনোযোগী হতো, কারণ পার্থিব সময় স্বল্প আর অনন্তকাল যার কোনো শেষ নেই। দিনটি ছিল 1993 সালের 27 ডিসেম্বর। আব্দুল জব্বার খানের এক সময়ের ব্যবসায়িক অংশীদার ফিল্ম ট্রাস্টের কর্ণধার মোশাররফ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। মোশাররফ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত পারিবারিক মিলাদ মাহফিল ও দোয়ার আসরে অংশগ্রহণ করেন আব্দুল জব্বার খান। ঠিক তার পরের দিন 28 ডিসেম্বর দিবাগত রাত 12:10 অর্থাৎ 29 ডিসেম্বর ঢাকার 13 মায়া কানন নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্রের এই পথিকৃৎ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। আব্দুল জব্বার খান 1956 সালে বাংলাদেশ ভূখণ্ডে চলচ্চিত্র নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার মৃত্যুর সময় পর্যন্ত এই ভূখণ্ডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা সহস্রাধিক। অর্থাৎ বলা যায় আব্দুল জব্বার খানের চলচ্চিত্রের শক্তি শত সহস্রের শক্তির সঙ্গে প্রবহমান। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক কিংবা মৃণাল সেনের মতো শিল্পমান সম্পন্ন জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র তিনি তৈরি করেননি, কিন্তু তৈরি করেছেন অনেক পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী। আমাদের চলচ্চিত্র শিল্পে তার অবস্থান ঊর্ধ্বে। তিনি শুধু অন্ধকারের পথ দেখাননি, পথ তৈরি করে দিয়ে গেছেন। তাই তিনি অন্ধকারের অশ্বারোহী। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি তাকে। ধন্যবাদ। শিল্প বলতে যা বোঝায় সেই জায়গাটিতে একেবারে হাতে ধরে যদি একটা মানুষ ইট গেঁথে দেয় এবং এর উপর তুমি বাড়ি করো, একটা সুন্দর বাড়ি, সেই কাজটি বোধহয় আব্দুল জব্বার খান করে গেছে। আত্মমর্যাদার বহিঃপ্রকাশটা আমরা দেখেছি 1956 সালে, কিন্তু আত্মঅহংকারটি শুরু হয়েছে 53-তে। ইচ্ছেটি শুরু হয়েছে তারও আগে। 1953 সালে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর পরিচালক তার আয়োজনে একটি আলোচনা সভা হচ্ছিল, কনফারেন্স হচ্ছিল কিংবা সম্ভবত সেমিনার। সেখানে ফজলে দোসারি নামে একজন পাকিস্তানি ইংলিশ স্পিকিং পারসন, তিনি সম্ভবত বলেছিলেন, সম্ভবত না অবশ্যই বলেছিলেন, যে বাংলাদেশের আবহাওয়া যেমন, এই আবহাওয়ায় চলচ্চিত্র বা ফিল্ম তৈরি করা অসম্ভব কাজ। এবং আব্দুল জব্বার খান কিন্তু তার এই অসম্ভবটাকে সহজে সেরে দেননি, এখানে অসম্ভব হবে কেন, এবং উনি চ্যালেঞ্জটি নিয়েছিলেন। তখন কিন্তু আমরা এখনকার চলচ্চিত্রটিকে যেভাবে দেখি, তখনকার চলচ্চিত্র কিন্তু এত সহজ, এমনকি চিন্তা করাই এত সহজ ছিল না। কারণ 50s পর্যন্ত এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায়, ওটার কিন্তু শুরু তো পরের কথা, চিন্তা ভাবনাও কেউ করেনি। সে অবস্থায় উনি চ্যালেঞ্জ, এবং ওই 53 সালে যখন এই আলোচনাটি হয়, তখন তিনি কিন্তু ওখানে আসলে চ্যালেঞ্জটি নিয়েছিলেন এবং বলে কয়ে যে কেউ যদি চলচ্চিত্র আর না করে তাহলে আব্দুল জব্বার খান হবেন।
প্রথম চলচ্চিত্রকার এবং এই মানে পুরো পাকিস্তান থেকে, এবং উনি এটা করেছিলেন। কিন্তু তার হাতে তো ওই অর্থে স্ক্রিপ্ট নেই, তার তো ক্যামেরা নেই, তার তো অন্য অনেক কিছু নেই। সেই টেকনিকগুলো তাকে জানতে হবে। সেই টেকনিকগুলো জানতে গিয়ে উনি প্রথম চিন্তা করলেন যে উনি ফিল্ম করবেন কবি জসিমউদ্দিন অথবা কাজী নজরুল ইসলামের কোনো কাহিনী নিয়ে। এটি ওনার মাথায় ঘুরপাক খেতে থাকলো, এবং ঘুরপাক খাওয়ার পরে উনি যখন কলকাতার, আমি নামটা পরে বলতে পারবো, মনে থাকবে, উনি কলকাতায় গেলেন। কিন্তু যাওয়ার আগে উনি চিন্তা করলেন যে আসলে কাহিনীটা কী করা যাবে। ওখানে গিয়ে উনি যখন, তার নাম বসু, ফ্যামিলি নেই বসু, তার সাথে আলোচনা করলেন এবং উনি বললেন যে ঠিক আছে, তোমাকে কাহিনী, তোমার একটা কাহিনী আছে যেটা ডাকাত নামে উনি একটি গল্প লিখেছিলেন, এই কাহিনীটি পত্রিকায় ছাপা হয়েছিল। তখন ওনাকে পরামর্শ দেওয়া হলো যে তুমি এই কাহিনীটা নিয়ে, এই ডাকাত কাহিনীটাকে নিয়ে তুমি চলচ্চিত্রটি করো। এটাই হলো পরবর্তীতে আমাদের মাইলস্টোন মুখ ও মুখোশ। এটি 3টি প্রথম সিন উনি তৈরি করেননি, ওটা বোস তৈরি করে দিয়েছিলেন। তার বাকি কাজ এবং বাকি সিনগুলো তিনি করেছিলেন। আমি ভুল না করে থাকি, আমি আমার নিশ্চিতভাবে আব্দুল জব্বার খানকে আমি যতটুকু করেছি আসলে মানুষের লেখাই করেছি, অনেকগুলো রিপিটেশন হয়েছে সেখানে। এবং উনি কিন্তু ছেড়ে দিলেন না, উনি ছেড়ে দেওয়ার মতো লোক নন, উনি ধরে বসলেন। এবং তাই নন, আপনি দেখেছেন প্রবন্ধকার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে গ্রাজুয়ালি উনি এখানকার গুণীজনদেরকে কিন্তু ওনার সাথে একত্রীভূত করেছিলেন। এবং তাই নয়, ওনার ফ্যামিলি মেম্বার এখানে থাকলে তারা নিশ্চয়ই আছেন, হয়তো ভালো হতো। তার ছেলে মেয়ে তাদেরকে কিন্তু আবার চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট করে নিলেন। মানে এই শিল্পটা যে আসলে একটি ফ্যামিলিগত, একটি দেশের একটি অস্থিমজ্জার অংশ, এটি তিনি বুঝিয়ে দিলেন। উনি মুক্তিযোদ্ধাও ছিলেন অবশ্য। এই হলো আব্দুল জব্বার খান। আমরা যারা চলচ্চিত্র পড়াই, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে সাধারণত একটি ফিল্মের কথা বলতে পারে, সেটা মুখোমুখোশের কাহিনী দুর্বল, এটা অনেকে বলেন। আসলে একটি চ্যালেঞ্জ গ্রহণ করা খুব ডিফিকাল্ট, খুব। এবং কাহিনীটা নিয়ে আসলে ওনার দরকার ছিল যে একটা ফিল্ম আমি তৈরি করব, এটা হাত দিয়ে যেটা তৈরি হবে। কাহিনী দুর্বল, অনেক কথা ছিল। প্রথম কাজটি তো আসলে খুবই দুর্বল হয়। যেমন এরোপ্লেন যিনি বানিয়েছিলেন, সেই এরোপ্লেনের যুগটা কি এখন আছে? ডেফিনেটলি নেই। ওই ঘটনাটি যদি আমরা চিন্তা করি যে এরোপ্লেন যখন শুরুতে উঠলো, তখন তো তার অনেক ত্রুটি, অনেক অসৌন্দর্য, মানে সৌন্দর্য বলতে কিছু নেই, মানে ওটা অত বেশি উঠতেও পারে না সেরকম। এই চলচ্চিত্রটির ক্ষেত্রে দুর্বলতাগুলোকে ওভাবে দেখা যেতে পারে। কিন্তু আমি বলেছিলাম যে আব্দুল জব্বার খানকে নিয়ে আসলে আমার জানাও বেশি নেই। আমি আমার স্টুডেন্টদেরকে মাত্র শুরু করিয়েছি যে জব্বার খানের সবগুলো চলচ্চিত্র নিয়ে মানে ভাগ করে একেবারে একাডেমিক আকারে কাজ করাবার জন্য আমি প্রবন্ধকারকে খুব ধন্যবাদ দিই যে আমরা সাধারণত একাডেমিশিয়ান যারা, তারা একদিক থেকে আলোচনা করি যে চলচ্চিত্রের মানে ভাব, এটার ন্যারেশন, এটার কাহিনী কাঠামো ইত্যাদি নিয়ে। কিন্তু ইনি কিন্তু দুদিক থেকে করেছেন, কিছুটা একাডেমিক, তার চেয়ে বেশি টেকনিক। এর কারণ হলো ক্যামেরার সাথে এনার যে সম্পর্ক, ডেফিনেটলি আমার ওই সম্পর্ক কোনো দিন হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে টেকনিক, কাহিনী, গল্প দেখে আমি বলতে পারি যে এখানে এইটা না হলে বোধহয় একটু ভালো হতো, কিন্তু কি হলেও ভালো হতো, এত দূর পর্যন্ত যাওয়া আমার পক্ষে অসম্ভব। একটি যেই ফিল্মগুলোর কথা আমরা জানতাম, যেমন ঝড়ের পাখি, জোয়ার এলো, কাছকাটা হিরে, এগুলো খুব কমন ফিল্ম। এবং এগুলো নিয়ে কিন্তু আব্দুল জব্বার খানকে যখন আলোচনা করা হয় কোনো একটা অনুষ্ঠানে, বিশেষ করে আমাদের ক্লাসগুলোতে, মুখোশ পর্যন্ত আলোচনা করে থেমে থাকে, বাকি আলোচনাগুলো হয় না। আমি এই জন্য তাকে আমি প্রবন্ধকারকে ধন্যবাদ দেব যে ইনি সবগুলো ফিল্ম একসঙ্গে এনে আলোচনা করতে পেরেছেন এবং এই টেকনিকের ভুল, ভালো, মন্দ এবং কি হলে ভালো হতে পারত,
এটাও বলেছেন। একেবারে চলচ্চিত্রকে যেভাবে বিশ্লেষণ করতে হয় সমালোচকের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আব্দুল জব্বার খান যে আধুনিক একজন মানুষ, প্রবন্ধকারের বয়ানও সেই কথাগুলো আছে, সেই আধুনিক মানুষটি আরও বেশি আমাদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন আমাদের যদি চলচ্চিত্রগুলোকে আরও বেশি একাডেমিক্যালি আলোচনা করা যায়। আমি বলেছিলাম যে তার হাত ধরে অনেক চলচ্চিত্রকার এখানে দাঁড়িয়ে গেছেন। প্রবন্ধকার নিজেও বলেছেন যে একটি কাহিনী যখন শুরু করলো বাংলাদেশে, যেমন জোয়ার এলো নিয়ে ইনি বোধহয় ভিতরে বলেছেন, বোধহয় না আসলেই বলেছেন, যে ওই যে সাপের ঘটনাটি, এই সাপের ঘটনার অসংখ্য ফিল্ম হয়ে গেছে বাংলাদেশে। তিনি বেদের মেয়ে জ্যোৎস্নার কথা বলেছেন, আমরা তারও আগে জানি যে বেহুলা ইত্যাদি, এই কাহিনীগুলো ফিল্ম। অবশ্য বেহুলাটি একটি ভিন্ন উপন্যাসের উপর নির্ভর করে। তার মানে এই সাপ বেদে বা এদের জীবন এই ঘটনাগুলো নিয়ে হয়েছে, যেমন হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। এখন সেই ফিল্মগুলোকে আপনারা যদি চিন্তা করেন, তাহলে সেই ফিল্মগুলোকে, সেটা সাপের হোক, সেটা হোক কোনো কালচারের হোক, কিংবা আমাদের মুক্তিযুদ্ধ নিয়েই হোক, মুক্তিযুদ্ধ নিয়ে তো অনেক ফিল্ম আছে যেগুলোকে আসলে দেখার বিষয় নয়, এবং মনে হয় যে জোর করে কিছু ধর্ষণ সিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা হয়েছে ব্যবসায়িক কারণে, যেটা আবার আব্দুল জব্বার খানের ইন্টেনশন ছিল না। আমি এদিক থেকে আব্দুল জব্বার খানকে শ্রদ্ধা ভরে এবং একেবারে পবিত্র মনে তাকে স্যালুট করি মনে মনে। অসম্ভব ভালো কিছু একটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন তিনি বৃদ্ধ বয়সে, যখন বৃদ্ধ বলাটা একটু কেমন হয়, তিনি যখন আসলে আর চলচ্চিত্রকে নিয়ে অত ভাবতেন না, সেই সময় আমি প্রবন্ধকারের মধ্যে পড়লাম যে তিনি তার কাছে একটি লেখার জন্য দিয়েছিলেন, এবং তিনি খুব আদরের সাথে ওই লেখাটি শেষ করে আপনাকে জমা দিয়েছিলেন মনে হয়। এবং তিনি বলেছেন যে এটি তার সাথে প্রথম মানে ওই শেষ একবার দেখা হয়। আমার কিন্তু মনে হতো, আমি চিত্রালয়তে কিছুদিন কাজ করেছি, বেশি দিন না, 6 দিন অথবা 7 দিন। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তারপরে আমি আবার অন্য জায়গায় চলে যাই সাপ্তাহিক রোববারে। তো আমার কিন্তু তখন মনে হতো যে এই জাতীয় মানুষের সাথে আলোচনা করার। আমি জানতাম না সুভাষ দত্তের সাথে তার একটা সম্পর্ক ছিল এই সিনেমা করতে গিয়ে। এই ঘটনাটি আমার জানা ছিল না। সুভাষ দত্ত আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। আরও দুজন মানুষ আমার খুব শ্রদ্ধার, ডেফিনেটলি তাদেরকে নিয়ে আলোচনা করা কেমন হবে না, এই একজনের আলোচনা করতে গিয়ে আর একজন হলেন খান আতাউর রহমান, আর একজন হলেন আমজাদ হোসেন। এই দুজনকে নিয়েও ডেফিনেটলি আলোচনা হয় এখানে, কিন্তু বাংলাদেশে এদেরকে নিয়ে একটু কম আলোচনা হয়। একটা মানুষের পলিটিক্যাল আইডিওলজি থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটিকে বাদ দিয়ে শুধু কাজটিকে যদি বিবেচনা করা যেত, আমার মনে হয় ভালো হতো। মানে আমি খানাতা এবং অন্যান্যদের ক্ষেত্রে বলছি। আরেকটি কথা যে আব্দুল জব্বার খান, আমি আরেকটু দীর্ঘ করে ফেলছি, আমি ছোট করে ফেলছি, 2 মিনিটে শেষ করবো। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবন্ধকারকে এরকম একটি স্ক্রিপ্ট তৈরি করবার জন্য। তিনি যে স্ক্রিপ্টটা তৈরি করেছেন, শুধুমাত্র কাহিনী বা ন্যারেশন আমরা যেভাবে একাডেমিক্যালি দেখি, আমি এটা সংগ্রহ করব, কারণ আমার স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য, যে তারা যাতে টেকনিকগুলো ধরতে পারে। আমি তো চলচ্চিত্র বানাতে পারি না, আমি পড়াতে পারি, সেজন্য তারা যাতে এই খুঁটিনাটি বিষয়গুলো ধরতে পারে যে কী করতে হয় আসলে এবং কি করতে হয় না। এবং একটি মানুষের দুর্বলতা, আমি বলবো যে জব্বার খানের যেই, মানে এটা না হলে ওটা হতো যখন বলা হয়, ওটা যদি দুর্বলতা ধরি আর কি। আমি কিন্তু বলছি না, বিশ্বাস করি না দুর্বলতা। একজন মানুষ তার মতো করে কাহিনী তৈরি করেন, তিনি তার গণ্ডিকে কখনো পার করতে পারেন না, করেন না, তিনি তার মতো করে তৈরি করেন। জব্বার খানও ডেফিনেটলি সেরকম একটা কিছু করেছেন। আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাচ্ছি, আব্দুল জব্বার খানকে শ্রদ্ধা ভরে মাথা নত করে তার প্রতি আমার শ্রদ্ধাটা জানাচ্ছি। আমি একটু দেরি করে এসেছি, শুরু থেকে থাকলে অনেক ভালো হতো। আপনাদেরকে ধৈর্য ধরে আমার আলোচনাটা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। মনের বনে দোলা লাগে, হাসলো দক্ষিণ হাওয়া, হারিয়ে যাওয়া দিনগুলি মোর হলো ফিরে পাওয়া। মনের বনে
দোলা লাগে। এই সেই গান, যে গানটি ইতিহাসের একটি অংশ, একটি কালের সাক্ষী। প্রথম সবাক চলচ্চিত্রের নির্মাতা আব্দুল জব্বার খান মুখোশ ছবিতে এই গানটি সংযোজন করেছিলেন। এই গানটির সঙ্গে আমার একটি অবিচ্ছেদ্য বন্ধন আছে, সেটি হচ্ছে আমার মা মাহবুবা রহমান এই গানটির শিল্পী। সেই সূত্রেই আজকে আমার এখানে আসা, আমার আগমন, এবং সেই জন্য আমি ভীষণ ভীষণ সম্মানিত বোধ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের, যারা আজকের এই সাংঘাতিক একটি অসামান্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং আসলে আমি অত্যন্ত ক্ষুদ্র নগণ্য একজন শিল্পী, আমি অভিনেত্রী নই, আমি সঙ্গীত শিল্পী এবং স্থপতি। যাই হোক, আমি সেখান থেকে আমার আসলে আব্দুল জব্বার খান ওনাকে নিয়ে আসলে আলোচনা করবার মতো যোগ্যতা আমার নেই, ক্ষমতাও আমার নেই। তবে এটি সত্য, আমি একটি স্বর্ণালী উত্তরাধিকার বহন করছি, যেখানে আমার বাবা খান আতাউর রহমান এবং মা মাহবুবা রহমান। সেই জায়গা থেকে আমি যেমন আব্দুল জব্বার খান চাচা বলেই বলি ওনাকে আমি কিন্তু সামনাসামনি আমার দেখা হয়নি কিংবা পরিচয় নেই, কিন্তু আমি ওনাকে বেশ চিনতাম। এটার একটি কারণ হচ্ছে আমার বাবা খান আতাউর রহমান ওনাকে এতটাই শ্রদ্ধাভরে স্মরণ করতেন এবং বড় ভাইয়ের মতো ভালোবাসতেন, এবং সেখান থেকেও তার যারা আজকে এখানে উপস্থিত আছেন তার সন্তানরা সকলকে বাবা ভীষণ ভালোবাসতেন। সফট কর্নার ছিল একটা, ঠিক বলছি কি রূপাপা মালাপা সবাই রুমাই। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটি পারিবারিক সূত্রে, একটি পারিবারিক বন্ধনে, আমাদের যদিও খুব কম দেখা হয়, কম কথা হয়, কিন্তু আমরা একটা ফোন করলে যেভাবে রেসপন্স পাই, কিংবা আম্মাকে যেভাবে চাচি বলে ডাকে, অনেক অনেক আপন, এটি আসলে অস্বীকার করা যায় না। তো সেখান থেকে আজকে আমার এখানে আগমন। প্রথমে আমি বলছিলাম যে না, আমি এখানে আসলে আমি কথা বলবো, আমি কি বলবো। তো আমাকে শাহিন ভাই আমাকে সাহস দিলেন, বললেন যে না, আপনি কেন আসবেন না, আপনার মা এখানে যেখানে গান করেছে প্রথম সবাক চলচ্চিত্রের গায়িকা, সেখানে আপনার মা যেহেতু এখন গান গাওয়া তো দূরের কথাও বলতে পারেন, একটু অসুস্থই আছেন, সেখানে এই জিনিসগুলো নেক্সট জেনারেশনকে জানানো কিংবা আমার এখানে দাঁড়িয়ে কথা বলবার সেটুকু সাহস আসলে আমার থাকা উচিত। সেই জন্য এসেছি। আমি আব্দুল জব্বার খান চাচা ওনার সম্পর্কে বলবো। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি তো অবশ্যই চলচ্চিত্রের পথিকৃৎ, বাংলার চলচ্চিত্রের পথিকৃৎ, এবং তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, কিন্তু সব কিছু ছাপিয়ে আমি বলবো তিনি একজন অত্যন্ত নির্ভীক সাহসী যোদ্ধা ছিলেন, এবং তিনি কিন্তু সেই যুদ্ধে জয়ী হয়েছেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তার আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম, তার প্রখর বুদ্ধিমত্তার কারণে। তা না হলে কিন্তু এটি সম্ভব ছিল না। তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ। এই সাহসী বলতে গিয়ে আমি ছোট্ট একটি গল্প বলবো, ওই গানটির মুখোশের পিছনের গল্প, যেটি আমার মায়ের ইন্টারভিউ থেকেও আমার শোনা, এবং আমি গতকাল রুমু ভাইয়ের সঙ্গেও কথা বলেছি সব কিছু কনফার্ম করবার জন্য, কারণ ভুল তথ্য দিতে হবে না। তো যাই হোক, আমি যেটা শুনলাম যে গানটি আম্মা তখন, মাহবুবা রহমান তখন রেডিওতে নিয়মিত গান করতেন এবং চলচ্চিত্রেও গান করতেন, 20 বছর বয়স যদিও। এবং সমর দাস আরেকজন মহিরুহ দিকপাল সঙ্গীতজ্ঞ, তিনি কিন্তু খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন আম্মাকে, তার গান খুব পছন্দ করতেন। তো উনি প্রথম জব্বার খান চাচা দুজন মিলে আর কি ঠিক করলেন যে মাহবুবা রহমানকে দিয়ে প্রথম গানটি করাবেন। সেটা তো সাংঘাতিক একটি সুযোগ আমার মায়ের জন্য। তো মাকে গানটা শিখিয়ে দিলেন, সব কিছু ঠিক হয়ে গেল। এখন রেকর্ডিং করতে হবে, সেই গান ছাড়া তো চলচ্চিত্রও হয় না। তো সেই গান করতে গেলে একটা রেকর্ডিং করতে হবে, কিন্তু কোনো রেকর্ডিং স্টুডিও কিন্তু নেই। কোথায় রেকর্ডিং হবে, কে মাইক্রোফোন আনবে, যেটা বলছিলেন এতক্ষণ ধরে যে এই কাজগুলো। তো তারা ঠিক করেছিলেন ইকবাল ফিল্মস নামে আব্দুল জব্বার খান ওনার একটি অফিস ছিল, সেখানে একটি কক্ষে গানটি রেকর্ড করা হলো। এবং এটা আম্মা ইন্টারভিউতে বলেছে আকাই রেকর্ডার, আবার আমি শুনলাম ফিলিপস রেকর্ডারও হতে পারে, যেটা সেই রেকর্ডারে এই গানটি ধারণ করা হলো। 2-3টা টেকের পরে ফাইনাল হয়ে গেল,
সৃষ্টি হয়ে গেল একটি ইতিহাস। যতদিন এই বাংলায় চলচ্চিত্র থাকবে কিংবা বাংলা গান থাকবে, শ্রদ্ধা ভরে সশ্রদ্ধ সালাম জানাবে আব্দুল জব্বার খান ওনাকে, এবং সেই সঙ্গে আমার মায়ের নামটাও কিন্তু উঠে আসবে, কারণ তিনিই প্রথম সবাক চলচ্চিত্রের গায়িকা। এখানে ছোট্ট একটু কথা বলবো, যে আমি জানি এটা বলা আমার পক্ষে হয়তো সাজে না, কিন্তু আমার এটা মনে হয়েছে, একটু আমি রুমু ভাইয়ের সঙ্গে কালকে শেয়ার করেছি, একটু উনি আমাকে বলেছেন আমাদের চলচ্চিত্র দিবস কি আমি ঠিক জানি না। আমার কাছে মনে হয় যেদিন মুখ ও মুখোশ মুক্তি দেওয়া হয়েছিল 3রা আগস্ট 1956 সাল, সেই দিনটাকেই কিন্তু আমরা চলচ্চিত্র দিবস অন্তরে অন্তরে ধারণ করি। এবং সংস্কার তো অনেক রকমই হচ্ছে, আমরা তো এটাও করতে পারি। আমি খুব ছোট মানুষ, আমি এটা বলার যোগ্য নই, কিন্তু আমার এটা মনে হয়েছে। এই বলে আমি শেষ করবো, আর খুব বেশি বলবার নেই। সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানাচ্ছি। চাচা বেশ নসিব করুন ওনাকে, উনি যেই কাজটি করে দিয়ে গেছে, এটা আমার আর বলবার কিছু নেই। আম্মা এখনও বেঁচে আছেন, সবাই দোয়া করবেন যেন আম্মা যতদিন বেঁচে থাকে যেন সুস্থ হয়ে বেঁচে থাকে। এই সবাইকে অনেক অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমিও খুবই দুঃখিত যে আমি আসতে চেয়েছিলাম সময় মতো, কিন্তু আমিও এই শাহবাগের মোড়ে অনেকক্ষণ ছিলাম এবং আমি যে নেমে চলে আসতে পারতাম যদি জানতাম যে ওখানে আন্দোলন চলছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে ভাষা, আজকে আমরা জানি যে ফেব্রুয়ারি ভাষার মাস, ভাষা আন্দোলনের, এবং আমরা আব্দুল জব্বার খানকে স্মরণ করছি এই ভাষার মাসে, যখন বাংলাদেশের প্রথম সবাক বাংলা ভাষায় চলচ্চিত্র উনি নির্মাণ করেছেন, মুখোশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা ভাষার মাসে ওনাকে স্মরণ করছি। এবং এটা আরেকটা জিনিস, বেশ কয়েকটা ব্যাপার আমার বলতে চাই। আমি দুঃখিত যে আমাকে একটু আমার তাড়া আছে, কারণ আমার চলচ্চিত্র নকশিকাথার জমিন আজকে আবার টিএসসিতে দেখানো হচ্ছে। আমার কয়েকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি একটা মানুষ তার শুধু মুখোশ, যে উনি প্রথম সবাক বাংলা চলচ্চিত্র, এই পূর্ববঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ করেছেন তা না, এই বাংলাদেশে। তাছাড়া তিনি দেখা গেছে যে অনেকগুলো ধারাবাহিকভাবে চলচ্চিত্র নির্মাণ করেছেন, এবং চলচ্চিত্রের বিকাশের ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা আছে। এবং সামগ্রিকভাবে এই চলচ্চিত্র নিয়ে আলোচনাটা খুব জরুরি ছিল, তা না হলে বেশিরভাগ মানুষ আমার মতো যে মুখোশ চলচ্চিত্রটি সম্বন্ধেই জানি, কিন্তু সার্বিকভাবে ওনার অবদান চলচ্চিত্রের বিকাশের ক্ষেত্রে বাংলাদেশের, সেটা সম্বন্ধে আসলে খুব ভালো জানেন না। সেই দিক থেকে আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। আর একটা ব্যাপার যেটা খুবই সেটা আমরা যারা নাকি, আমি 96 সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি শর্ট ফিল্ম ফোরামে, তারপর টিভিতে অনেক কাজ করি, তারপরে 2015-তে ঘাসফুল নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি, তারপর খাঁচা, তারপর নকশিকাথার জমি। আমি এটা কেন বললাম, এটা আমার চলচ্চিত্র সম্বন্ধে বলার জন্য বলি নাই। আমি বললাম হচ্ছে কি যে আমি আসলে আমি কেন এখানে আসার জন্য প্রাসঙ্গিক, আমি নিজে, আমাকে যখন ডাকা হলো তখন আমি প্রথমে বোঝার চেষ্টা করলাম। আমার অনেক দ্বিধা ছিল ওনার সম্বন্ধে, আমি যেহেতু অনেক বেশি জানি না সেহেতু আমার কাছে মনে হলো, তারপর মনে হলো যে না, এটা একটা সুযোগ ওনার সম্বন্ধে জানার, তো সেই সুযোগটা আমার গ্রহণ করা উচিত। তারপরে আমি যেটা হয় আমাদের যেটা হয় যে আমরা উইকিপিডিয়া, তারপর ইউটিউব, এগুলো ঘাটা শুরু করলাম। তারপর দেখলাম খুবই খারাপ অবস্থা, মানে আনফর্চুনেটলি ওনার উপর একটা পেজ তৈরি হতে পারতো খুব ভালো, এবং ওনার চলচ্চিত্রগুলো রিস্টোর করা যেত, যে চলচ্চিত্রগুলোকে রিস্টোরেশন করা। সারা পৃথিবীব্যাপী এখন পুরানো ছবি তো আসলে সময়ের ধারণ করে। এটা হচ্ছে একটা, যেমন আমরা বলছি বেদে বা ঢাকা কেমন ছিল, এই যে একটা আর্কাইভের ভ্যালু, যে সময়কে ধারণ করেছে, ওই সময়টা দেখা, ওই সময়টা বোঝা চলচ্চিত্রের মধ্যে দিয়ে, সেটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমাদের ইতিহাসে চলচ্চিত্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষ বলতে গেলে চলচ্চিত্র দিয়েও বুঝতে হবে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পেলাম যে আসলে বাংলাদেশে ওনার চলচ্চিত্রগুলো রিস্টোর প্রিন্ট, আমি জানি না হয়েছে কিনা আর্কাইভে,
কিন্তু আমি দেখতে পেয়েছি যে নাই, ইউটিউবে অন্তত রিস্টোর প্রিন্ট নাই। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি মনে করি যে ওনার চলচ্চিত্রগুলো রিস্টোরেশন হওয়া, মানে নতুন করে এগুলোকে যেন খুব ভালো প্রিন্ট পাওয়া যায় সেদিকে একটু উদ্যোগ নেওয়া, একটা ভালো রেট্রোস্পেক্টিভ হওয়া, যে প্রজন্ম চলচ্চিত্রটিগুলো দেখেনি তারা যেন দেখতে পারে সেটা করা। এবং কেন আমাদেরকে এই যে আমাদের যা নাকি পথিকৃতি চলচ্চিত্রের, এবং যাদের কারণ এই যে আইএমও ক্যামেরা যেটা বলা হচ্ছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যান্ড ক্র্যাঙ্ক ক্যামেরা, মানে এটাকে ঘোরায় তারপর চাবি দিয়ে চালাইতে হয়, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল যুদ্ধের একটু আগে আগে যুদ্ধের ডকুমেন্টারির মতো ফুটেজ তোলার জন্য, কিন্তু এটা এত মানে লাইট এবং লোকেশন শুটিংয়ের উপযুক্ত যে এটা প্রচুর ব্যবহার হওয়া শুরু হয়েছে। এবং ওই ক্যামেরাটা দিয়ে শুটিং করা কলকাতা থেকে নিয়ে এসে, এবং যেটাকে শাহিন ভাই বলছিলেন যে স্টুডিও লাইট নেই, তখনকার দিনে আপনার যদি আর্লি ফিল্ম জানেন 56-র আগে যখন নাকি নির্বাক চলচ্চিত্র হতো তখন লাইটের ব্যবস্থা ছিল না, তখন কাচের ঘরের মধ্যে শুটিং হতো, যেটা নাকি ন্যাচারাল লাইট সেটা পাওয়ার জন্য। তো উনিও স্টুডিও এই নানা রকম একটার পর একটা প্রতিকূলতা পার হয়ে উনি আমাদের যে একটা চলচ্চিত্রের বিকাশ ঘটেছেন এবং অন্যদেরকে পথ দেখিয়েছেন। এই ইতিহাসগুলো কেন একটা নতুন প্রজন্মের জানা দরকার। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা যারা নাকি চলচ্চিত্র সংসদ আন্দোলন বা বিভিন্নভাবে চলচ্চিত্র এখনও আমরা ফেস্টিভ্যালে যাই যখন বা বিভিন্ন জিনিসে, আমাদের যেটা সমস্যা হয় আমাদের মনোজগৎটাও এখনও খুবই উপনিবেশিক একটা মনোজগৎ আছে। আমরা বৈশ্বিক চলচ্চিত্র সম্বন্ধে জানতে আগ্রহী, বড় বড় চলচ্চিত্রকার সম্বন্ধে জানতে আগ্রহী, কিন্তু আমাদের নিজেদের দেশে যে শেকড় সন্ধান সেটার প্রতি আমাদের খুবই দুঃখজনকভাবে আমরা প্রচণ্ড উদাসীন। কিন্তু আমি মনে করি যে যত বেশি স্থানিক হবে তার চলচ্চিত্র তত বেশি আন্তর্জাতিক হবে। হ্যাঁ, আমরা আসলে যদি যে কারণ রবীন্দ্রনাথ এই কথা বলেছেন যে যত বেশি সংস্কৃতির নিজস্ব সংস্কৃতিকে যত বেশি আমরা খাঁটিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, প্রতিনিধিত্ব করতে পারবো, এটা তত বেশি আন্তর্জাতিক হবে। তো এবং আমাদের এই যে নিজেদের শেকড় সন্ধান এবং নিজেদের সংস্কৃতির ইতিহাস, আমাদের চলচ্চিত্রের ইতিহাসকে উপনিবেশিক মানসিকতার বাইরে বের হয়ে এটাকে বুঝতে চাওয়া, এটাকে দেখতে চাওয়া এবং এটার মূল্যায়ন করা, এবং আমাদের কনটেক্সটে আমাদের দেশের চলচ্চিত্রের বিকাশটাকে বুঝতে চাওয়ার যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটার জন্য খুবই দরকার যে এখনকার প্রজন্মের কাছে এটা নতুনভাবে উপস্থাপনের, এবং এটা নতুনভাবে উপস্থাপন করতে হবে, অবশ্যই এটাকে রিস্টোর করতে হবে। ওনার এই আমি মনে করি একটা যদি পেজ থাকতো তাহলে এই লেখাটা তখন সেখানে আপলোড হতো, সেই পেজ থেকে মানুষ পড়তে পারতো এবং সবাই জানতো যে খুব ভালো লিঙ্কগুলো যদি সেখানে থাকতো, সেই ইউটিউব লিঙ্কগুলো পেত। তো সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আমি যেটা বলতে চাই অন্য আরেকটা জিনিসে, সেটা হচ্ছে যে এই উদ্যোগগুলো শিল্প আমাদের যে এখন শিল্পকলা থেকে হতে পারে, আর্কাইভ থেকে হতে পারে, যৌথভাবে হতে পারে। এবং আমি মনে করি যে খুব দ্রুতই যদি একটা ভালো প্রিন্টের ওনার একটা রেট্রো করা যায়, এটা আমাদের শামসুল আলম বাবু ভাইয়ের সাথেও কথা বলছিলাম, উনিও বলছিলেন যে হ্যাঁ এটা এরকম একটা কিছু করা যায় কিনা। তো আমি চাই যে এরকম একটা কিছু হোক। আর খুবই আমি বলবো যে আমাদের এই ওনাকে আমি দেখলাম, ওনার আরেকটা জিনিস দেখলাম, অনেক কিছু বলেছেন। তারপর আমি বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার বিরাট অবদান, যে বাংলাদেশে যে 71 সালে সরকার যে কয়েকটি ছবি প্রযোজনার কথা চিন্তা করেছিলেন, তার দায়িত্ব দিয়েছিলেন আব্দুল জব্বার খানের উপরে। উনি তার তত্ত্বাবধানে এই জহির রায়হান, আলমগীর কবির, ওনারা বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তো আমাদের এই যে এই নতুন দেশ বাংলাদেশটা যখন হয়েছিল, সেই চলচ্চিত্রের শুরুর ইতিহাসটার সাথেও আমরা দেখতে পাচ্ছি যে ওনার একটা বড় সম্পর্ক আছে। এবং আমি আমার এটা বলে আমি শেষ করব যে এর পরের বার যেন আমি চলচ্চিত্রগুলো অনেকের সাথে বসে একটা অডিটোরিয়ামে ভালো করে দেখতে পারি, সেই সুযোগ যেন আমার সৌভাগ্য হয় সেটা দেখার, সেই আশা ব্যক্ত করে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।
এখন আমরা আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকে নিয়ে আমাদের দীর্ঘক্ষণ ধরে কথা হচ্ছিল, যাকে নিয়ে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের চলচ্চিত্র থাকবে, কথা হবে জনাব আব্দুল জব্বার খানের উপর। তার পরিবারের সদস্যদের এখানে অনেকেই আছেন। আমি খুবই সম্মানিত বোধ করছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমি বিশ্বাস করি আমার সাথেই প্রতিষ্ঠান হিসেবে সম্মানিত বোধ করবে। এখানে উপস্থিত হয়েছেন সভাপতি হিসাবে জনাব আব্দুল জব্বার খানের পুত্র, আমি যদি ভুল না করে থাকি তৃতীয় পুত্র, জনাব নওশের হায়াত খান। উনি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি। আমি ওনাকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি সভাপতির বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বাবার ছবি মুখোশ, এটা নিয়ে আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে আয়োজন করেছেন, আমি এবং আমার অর্থাৎ আব্দুল জব্বার খান সাহেবের পরিবারের আমরা সবাই এখানে মোটামুটি উপস্থিত আছি। আমাদের জব্বার খান সাহেবের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আজকে যারা বক্তব্য রেখে গেলেন, এত সুন্দর সুন্দর কথাগুলো বললেন যে আমার মনে হয় আমার আর বলার কোনো রাস্তা নেই, বা আমি যেসব চিন্তা করে এসেছিলাম কিছু কথা বলবো সেই সুযোগটা আমার নাই। বিশেষ করে আমাদের শাহিন মাহমুদ, দীর্ঘদিন থেকে তাকে চিনি। এর আগেও বহুবার আমার বাবা আব্দুল জব্বার খান সাহেবের সম্পর্কে যে কোনো জায়গায় যেসব আলোচনা হয় ওনাকে আমরা পেয়েছি। খুব সুন্দরভাবে ডিটেলস একটা প্রবন্ধ উনি লিখেছেন, এত সুন্দর, এত সুন্দর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। এবং আমি কতগুলো কথা যেগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু সেই কথাগুলি উনি অলরেডি বলে ফেলছেন, সুতরাং আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমি মঞ্চে উপবিষ্ট যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট করে একটা নোট নিয়ে এসেছি। প্রথমত মুখোশ নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। মুখোশ বাংলাদেশে সদরঘাটের রূপমহলে প্রথম এটা প্রদর্শিত হয়, সেটা হলো 3রা অগাস্ট 1956 সন। 3রা আগস্টে 1956 সন। সেখানে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক সাহেব উদ্বোধন অনুষ্ঠান, উনিও অতিথি ছিলেন, প্রধান অতিথি। কিন্তু আমার ইদানিং এর আগে থেকে আমরা দেখেছি যেরকম 3রা আগস্টকেই কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবস হিসাবে পালন করা হতো, কিন্তু গত বেশ কয়েক বছর থেকে, অর্থাৎ 2012 সাল থেকে হঠাৎ করে এফডিসির সামনে গিয়ে দেখলাম যে 3রা এপ্রিলটা কোত্থেকে আসলো। ছবি রিলিজ হলো 3রা অগাস্ট 57, আর সেখানে বলা হচ্ছে 3রা এপ্রিল। এর পিছনে যে রহস্য, সেটা আমার মনে হয় আপনারা যদি কিছু ওয়েবসাইটে যদি যান বা অনলাইনে যদি চেষ্টা করেন কিছু দেখার, আপনারা বার করতে পারবেন এটার পিছনে কারণটা কি। কারণটা হলো আমাদের দেশে কিছু চামচা থাকে না, যারা মানে সত্য ঘটনাকে, ইতিহাসকে পাল্টে দেওয়ার চেষ্টা করে নিজের স্বার্থের জন্য। এই স্বার্থ যারা হাসিল করতে চান, সেই সব কিছু মহল এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছেন। অর্থাৎ 3রা অগস্টে ওনারা
3রা এপ্রিল করেছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করছি এবং দাবি জানাচ্ছি, এই বছর এই 2025 সনের সামনে যে অগাস্ট মাস আসবে, সেখানে যেন এই 3 তারিখ 3রা অগস্টে যেন এই জাতীয় চলচ্চিত্র দিবস অনুষ্ঠিত হয়, সে আয়োজন করার জন্য। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত আরেকটা জিনিস ব্যাপারে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, সেটা হলো 1956 সন বাংলাদেশের প্রথম ছবি। আমার বাবা এত কষ্ট করে ছবি করেছেন, যা শাহীন মাহমুদ সাহেব বা অন্যান্য অনেকে আলোচনা করলেন। সেই ভদ্রলোক মানে আমার বাবা 56 সনের পর থেকে 24টা বছর উনি জীবিত ছিলেন। 1971 সনে মহান মুক্তিযুদ্ধে উনি চলে গেছেন, মানে বাংলাদেশ সরকারের উনি কলকাতায় বাংলাদেশ সরকারের চলচ্চিত্র বিভাগের প্রধান ছিলেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপদেষ্টা ছিলেন। তারপরে আমরা যখন চলে আসি স্বাধীনতার পরে, তারপর আমার বাবা ছিলেন 24 বছর উনি জীবিত ছিলেন। অথচ এই 24 বছরে অনেকেই ফিল্ম লাইনের হোক বা যে কোনো কৃষি হোক, অনেকেই 21শে পদক থেকে আরম্ভ করে অনেক জাতীয় পদক পুরস্কৃত হয়েছেন। অথচ যিনি প্রথম ছবি করলেন মুখোশ, এই 24টা বছর জীবিত থাকা অবস্থায় উনি কিন্তু ওনার পদকটা দেখে যেতে পারলেন না। এটা একটা দুঃখজনক ব্যাপার। এত বেশি আমাদের এখানে এইসব ব্যাপার নিয়ে পলিটিক্স হয়, একটা পুরস্কার দেওয়ার ব্যাপারও এটা একটা লজ্জার ব্যাপার। সংশ্লিষ্ট যারা আছেন এইসব পুরস্কার দেন, তাদেরকে বলবো যে মরণোত্তর যারা একটা সমাজে দেশে একটা অবদান রাখেন, যে অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হবে, সেটা তার জীবদ্দশায় দেওয়া হয় না কেন? মৃত্যুর পরে কেন দেওয়া হয়? কী কারণ? হঠাৎ করে যদি মারা যান, মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে আলাদা। কিন্তু তারপরে যদি বেঁচে থাকেন তাহলে দেওয়া হয় না কেন? এটা হলো আমার দুঃখ। এটা আমি বলি, যারা এই ব্যাপারে যারা পুরস্কার কমিটি যারা থাকেন, তারা একটু বিবেচনা করাটা উচিত। এরপরে আর একটা ব্যাপার আমি একটু আলাপ করি, সেটা হলো এফডিসির সামনে বাংলাদেশ চলচ্চিত্র যেটা আমাদের স্টুডিও, এফডিসির সামনের রাস্তাটা, এটা আব্দুল জব্বার খান সাহেবের নামে রাস্তাটা গ্যাজেট বার হয়েছিল, কিন্তু আজকে থেকে বহু বছর আগে নামকরণ করা হয়েছিল আব্দুল জব্বার খান সড়ক। আজ পর্যন্ত কিন্তু এটা দেখা যায় না। এই ব্যাপারে আমি যখন আলাপ করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে না, উত্তরের ওই মেয়র সাহেব নাই, যা বলে হচ্ছে না। তারপর উত্তরে মেয়র সাহেব আসলেন, তাকে আমি বললাম যে এটা একটা ব্যবস্থা করুন, আপনার গ্যাজেট করা, যেহেতু আপনার মানে ফলকটা লাগাচ্ছেন না কেন? হয়নি। সেটা আমি অনুরোধ করছি যেন উত্তরের যে আমাদের মেয়র সাহেব আছেন, উনি যেন এটার একটা ব্যবস্থা করেন। শাহীন মাহমুদ সাহেব কিন্তু বলেছেন যে আমার বাবার বৃত্তান্ত যেটা হলো, ওনার আমাদের দেশ হলো বিক্রমপুর, আদি বাড়ি হলো বিক্রমপুর, লৌহজং থানা, উত্তর মশবদা। আমার বাবা যখন এখানে লেখাপড়া করতেন, ক্লাস 3-4 পর্যন্ত পড়েছেন মশবদাতে। তারপর আমার বাবাকে আমার দাদা নিয়ে যান আসামে নিয়ে গিয়ে ওখানে স্কুলে ভর্তি করেন। আমার দাদা ওখানে ব্যবসা করতেন। মাহমুদ সাহেব এটা, শাহীন মাহমুদ এটা উল্লেখ করেছেন। তো উনি কিন্তু ছোটোবেলা থেকে মানে ভয়ানক মেধাবী ছিলেন। সারাটা জীবন তিনি লেখাপড়া করেছেন বৃত্তি নিয়ে। এমনকি আসাম গভর্নমেন্ট থেকে 2টা বৃত্তি দেওয়া হয়েছিল, ঢাকাতে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য। সেই 2জনের মধ্যে একজন হলেন আমার আব্বা, যে আহসানুল্লাহ
ইঞ্জিনিয়ারিং স্কুল এবং কলেজ থেকে উনি লেখাপড়া করে সিভিল ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি তো আসামে পিডব্লিউডিতে চাকরি করতেন, বাংলাদেশে এসে পিডব্লিউডিতে চাকরি করেছেন, তারপরে ব্যবসা করলেন। ব্যবসার মধ্যে কী ব্যবসা? ওনার ইঞ্জিনিয়ারিং ফার্ম ছিল, কনস্ট্রাকশন ফার্ম, যার মাধ্যমে উনি করেছেন বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে যেমন মধুমিতা সিনেমা হল ওনার কনস্ট্রাকশন উনি করেছিলেন। পাবনা পাগলা গারো থেকে শুরু করে আরও অনেকগুলো বিল্ডিং উনি করেছিলেন সেই সময়। পরবর্তীতে তিনি চলে আসলেন ফিল্ম লাইনে। শুধু ফিল্ম লাইনে না, তিনি ছিলেন লায়ন গভর্নর। বাংলাদেশের ইন্টারন্যাশনাল লিও ক্লাব তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে আরও অনেক, যেমন আরেকটা ব্যাপার হলো উনি পরের দিকে একটু আধ্যাত্মিক মানে ধর্মীয় ব্যাপারে খুব বেশি আগ্রহ তার ছিল। অনেক মসজিদ মাদ্রাসা এগুলো উনি করে গেছেন। আমাদের নিজেদের যে ভিটা বিক্রমপুরে, সেই ভিটার যে জায়গা সেটা তিনি সম্পূর্ণ ওয়াকফ করে দিয়ে গেছেন মসজিদ মাদ্রাসার জন্য। মসজিদ হয়ে গেছে। যাই হোক, আমার এবার মুখোশের ব্যাপারে কিছু বলি। আমি একমাত্র সাক্ষী এখন মুখোশের শুটিং দেখার সাক্ষী আমি ছিলাম তখন, আমার বয়স ছিল খুব সম্ভবত 6 থেকে 7 যদি আমি অনুমান করি। সেই বয়সে আমি মুখোশের শুটিং দেখেছি। সেটা জায়গাটা হলো বৌদ্ধ মন্দির, বর্তমানে বৌদ্ধ মন্দির, সবুজবাগ থানার বৌদ্ধ মন্দির ঠিক পাশেই হলো আমাদের বাসা, যেখানে একটা সুন্দর ঘাট ছিল, পদ্মফুল ছিল, জমিদার বাড়ি। সেই ঘাটে যে গানটা হয়েছিল সেই গানটা আমাদের আপার আম্মা উনি গিয়েছিলেন এবং একটু আগে আমরা শুনলাম এই গানটা ওনার মুখে, ওনার কণ্ঠে খুব সুন্দর উনি গিয়েছেন। সেই শুটিংটা দেখার সুযোগ আমার হয়েছিল। তো জঙ্গল ছিল বেশ। তো শুটিং অভিনেতা এনাম আহমদ সাহেব ডাকাত, উনি সেই ভয়ঙ্কর তার মেকআপ নেওয়া ডাকাত জঙ্গল থেকে বেরিয়ে আসতেছেন। আর ছিলেন আমার মামা সাইফুদ্দিন সাহেব, কৌতুক অভিনেতা সাইফুদ্দিন সাহেব। তো শুটিংয়ে ছোট্ট একটা ক্যামেরা, আইমো ক্যামেরা, যেটা আমার বাবা নিয়ে এসেছিলেন, কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলেন। আর একটা টেপ রেকর্ডার ছিল, বড় একটা টেপ রেকর্ডার, বড় বড় স্পুল। এই টেপ রেকর্ডার এটা চালাবে যে, এটা কারেন্ট তো নাই ওখানে, সেই সময় কোনো কারেন্টের সিস্টেম ছিল না, ব্যবহার করা হতো না। তো আমার বাবাকে দেখলাম বহু দূরে, এটা শাহিদ মাহমুদও তার এই অংশে এখানে প্রকাশ করেছে। সে বেশ অনেক দূরে একটা গর্ত করে একটা জেনারেটর রাখা হয়েছে, যেন শব্দটা যেন না আসে, ওই টেপ রেকর্ডারে যেন না আসে, একটা গর্ত করে বেশ দূরে। তো হঠাৎ করে দেখলাম যে আমার বাবা বলছেন ক্যামেরা স্টার্ট, তারপর খালি সব দেখি দূরে থেকে একটু। তো ক্যামেরা শুরু হলো। আমাদের এনাম আহমেদ সাহেব উনি হাসতে হাসতে বিকট চেহারা নিয়ে উনি বার হয়ে আসলেন জঙ্গল থেকে। আমার মামাকেও দেখলাম একটা লাঠি নিয়ে খুব ঘোরাচ্ছেন। হঠাৎ করে দেখি আমার বাবা বলতেছেন কাট কাট কাট। আমরা কাট আবার কি, এটা আবার কি কাটবে? হঠাৎ করে দেখি কাট করা মানেই হলো ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো, টেপ রেকর্ডার বন্ধ করে দেওয়া হলো। কারণটা কি? দেখলাম আকাশে একটা হলুদ প্লেন, যেটা ওই যে জমি চাষ করে যে জমিতে যেসব ওষুধ ছিটায়, ওই একটা প্লেন উপরে ঘুরছিল আকাশে, ওটার একটা শব্দ আসছিল টেপ রেকর্ডারে। এই জন্য ওটা কাট করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এই শুটিংটা দেখার আমার সৌভাগ্য আমার হয়েছিল।
যাই হোক, আজকে আপনারা এসছেন, অনেকক্ষণ ধৈর্য সহকারে শুনলেন অনেক কিছু। আমি অনেক কিছু বলতাম কিন্তু বলার আর সুযোগ নাই, এই কারণে যে মাহমুদ সাহেব, আমাদের শাহিদ মাহমুদ সাহেব সমস্ত কিছু বলে দিয়েছেন। যাই হোক, সবার সুখ শান্তি মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে। সভাপতি মহোদয়ের এই মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠানটি এখানে সমাপ্ত হচ্ছে। আমরা এখন একটি চা চক্রে যাব। চা বিরতির পরে আমরা বাংলাদেশের প্রথম সিনেমা মুখোমুখোশের প্রদর্শনী করব।